আজকে আমি জ্ঞানের ত্রিমুখী লড়াইয়ের কথা বলবো। রবীন্দ্রনাথ, যদুনাথ সরকার, স্যার যদুনাথ সরকার এবং বেগম রোকেয়া, এই তিনজনের মধ্যে একটা যে ইন্টেলেকচুয়াল কনফ্লিক্ট হয়েছিল সেটা নিয়ে আমরা অনেকেই বুঝি না। যে বেগম রোকেয়া তিনি, স্যার যদুনাথ সরকার তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই জানে, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি আমি দিতে যাবো না, কিন্তু বাকি দুজনকে নিয়ে আমাদের অনেক কিছু জানার অবকাশ আছে, আমাদের অনেক কিছু ভুল বুঝি। যেমন মোর্শেদ শফিউল হাসান নামে চট্টগ্রাম কলেজ বা চট্টগ্রাম ইউনিভার্সিটির এক অধ্যাপক, তিনি অনেক বই লিখেছেন। তিনি এক জায়গায় বলছেন যে অনেক লেখালেখির মধ্যে রবীন্দ্রনাথ কেন কোথাও বেগম রোকেয়ার নামটা পর্যন্ত উল্লেখ করেন, কারণ বেগম রোকেয়ার সাথে তার ইন্টেলেকচুয়াল কনফ্লিক্ট ছিল। রবীন্দ্রনাথ তিনি ছিলেন বাংলার নেতা এবং বেগম রোকেয়া তিনি ছিলেন উর্দুর নেতা। উর্দু আর বাংলার যে একটা মাঝামাঝি এলাকা, সেই এলাকার নেতা হয়েছিলেন এই বেগম রোকেয়া। তো এইখানে বেগম রোকেয়া আর স্যার যদুনাথ সরকার তিনিও কিন্তু এক ধরনের মাঝামাঝি অবস্থায় ছিলেন। তিনি কিন্তু রবীন্দ্রনাথকে এখানে মোর্শেদ শফিউল হাসান প্রশ্ন করছেন যে রবীন্দ্রনাথ কখনো এই বেগম রোকেয়ার নাম উল্লেখ করেননি কেন, কিন্তু বেগম রোকেয়া কখনো কি রবীন্দ্রনাথের সাথে দেখা করেছেন? রবীন্দ্রনাথের তিনি ভক্ত ছিলেন। রবীন্দ্রনাথ বাড়ি হলো জোড়াসাঁকর কলকাতা, আর তিনিও কলকাতায় 20 বছর ধরে স্কুল চালাচ্ছেন, কিন্তু সাখাত মেমোরিয়াল স্কুল, কিন্তু কখনোই তিনি রবীন্দ্রনাথের সাথে দেখা করতে যাননি। কারণ তিনি তো উল্টা তিনি বাংলার লেখকদেরকে তিনি মনে করতেন যে মেয়ে ছেলে, সবগুলাই মেয়ে ছেলে। তো পরে শীর্ষেন্দু মুখোপাধ্যায় তিনিও কিন্তু বলতে পেরেছেন বাংলায় কোনো পুরুষ নেই, সবই মেয়ে ছেলে, কেউ শার্ট প্যান্ট পরে, কেউ সালোয়ার কামিজ পরে, সবই মেয়ে ছেলে। তো পুরুষ মানুষের যে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়াল তো বাংলায় তৈরি হয়নি রবীন্দ্র প্রভাবে। তো রবীন্দ্রনাথ ওই সময় অতটা শ্রেষ্ঠ ছিল না, যখন পরবর্তীতে পাকিস্তান আমলে এবং কিছুটা পাকিস্তান আমলে এবং পরবর্তীতে বাংলাদেশ আমলে আমরা বাঙালি মুসলমান উর্দু পড়া ভুলেই গেলাম। ফলে আমরা আমরা এই ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকবাল হলকে ঝেঁটিয়ে বিদায় করলাম, জিন্না হলকে ঝেঁটিয়ে বিদায় করলাম। তার ফলাফল কী হলো? ফলাফল হলো আমরা লাহোর লখনউ এবং দিল্লির সাথে যে ঢাকার যে একটা কম্পিটিশন ছিল সেটা আমরা সম্পূর্ণ ভুলে গেলাম। আমরা সবসময় আমরা তখন কি একদিকে আনত হওয়া, আমরা খালি রবীন্দ্রনাথকে স্মরণ করার চেষ্টা করছি, কলকাতাকে স্মরণ করার চেষ্টা করছি, যেটাকে উত্তর ভারত দক্ষিণ ভারত প্রচণ্ডভাবে ঘৃণা করে। তো এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে ইকবালের সাথে রবীন্দ্রনাথের সম্পর্কটা কেমন ছিল। এই রবীন্দ্রনাথ ইকবালের বাসায় গিয়েছিলেন, ইকবাল তাকে এতটাই ঘৃণা করতেন যে ইকবাল তাকে দেখাও দেননি, রবীন্দ্রনাথকে দেখাও দেননি। তো এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে এই উত্তর ভারতে এবং এখানে তো আরেকজন কবি ছিলেন আমাদের এখানে, কবিতা না লেখক, তিনি বেগম রোকেয়ার এত পড়াশোনা ছিল যে মীর মোশাররফ হোসেন বা কাজী এমদাদুল হক, যারা ওই সময় বাঙালি মুসলমান লেখালেখি করছিলেন, তাদের থেকে একটা মহিলা বেশি পড়াশোনা করা ছিল বেগম রোকেয়া। কিন্তু বেগম রোকেয়া কখনোই রবীন্দ্রনাথের সাথে দেখা করতে যাননি। শান্তিনিকেতনে বা এই কি যেন অনেক বই আপনারা পাবেন, যে মংপুতে রবীন্দ্রনাথ, তারপরে ওই ভিক্টোরিয়া কম্পার সাথে রবীন্দ্রনাথ, কত জায়গায় কত মেয়েকে তিনি পটাইছেন, কিন্তু বাঙালি একজন বিধবা মহিলা যিনি স্কুল চালাচ্ছেন, তিনি কখনোই দেখা করার প্রয়াস পাননি আর রবীন্দ্রনাথকে সাথে। আর রবীন্দ্রনাথ কখনও এই ইসের সাথে এই নাম কি বলে, রবীন্দ্রনাথ কোনো লেখায় তার এই বেগম রোকেয়ার নামটা উল্লেখ করেন। তাহলে এখানে বুঝতে হবে যে বেগম রোকেয়ার সাথে সাপের নৈলের সম্পর্ক ছিল। কারণ বেগম রোকেয়া তিনি আকবর বই পড়তেন, ইকবাল পড়তেন, আলতাফ হোসেন হালি পড়তেন, উত্তর ভারতের মির্জা গালিব পড়তেন, যারা উত্তর ভারতের শ্রেষ্ঠত্ব ধ্বজাধারী সেগুলো তিনি পড়তেন। ফলে রবীন্দ্রনাথের যে ব্রিটিশ দর্শন সেটাকে তিনি অত পছন্দ নেওয়ার কথা, আর উত্তর ভারত কিন্তু জার্মান এখানে জিনিসটা বুঝতে হবে যে আগের জামানায় যে বেগম রোকেয়ার আগে যারা বাঙালি মুসলমান ছিল তারা বঙ্কিম ভক্ত ছিল, রবীন্দ্র ভক্ত ছিল, কাজী নামক যারা মীর মোশাররফ হোসেন, তারপরে আর যারা ছিল, তাদের লেখায় দেখবেন যে ইবাদত কথাটা নাই, তাদের লেখায় উপাসনা কথাটা আছে। তার মানে কি তারা কলকাতার আইডিওলজিকে তারা ফলো করছেন। কিন্তু এই সময়টা একটা বুঝতে হবে, ওই সময়টা ছিল এই ইকবালের আগে আলতাফ হোসেন হালি এবং হুসেন আজাদের জামানাটা ছিল, তারা ছিল পরাজয়ের জামানা। সেই জামানায় তাদের হাসান আজাদ বা এই নাম কি বলে কাজী হুসেন আজাদ বা এই আলতাফ হোসেন হালি, এদের জার্মান দর্শন পড়া ছিল না, কিন্তু এই বঙ্কিমের জার্মান দর্শন, ব্রিটিশ দর্শন, ফ্রেঞ্চ দর্শন পড়া ছিল, কিন্তু তারা এই জার্মান দর্শনটা আনেন নাই। ইচ্ছা মতো পিক অ্যান্ড চুজ সিস্টেমে ব্রিটিশ দর্শনের সেই অংশটুকু আনতেন, যে অংশটা তাদের বর্ণবাদ রক্ষায় কাজে লাগবে, ব্রাহ্মণ্যবাদ টিকিয়ে রাখতে কাজে লাগবে, হিন্দু সভ্যতা টিকিয়ে রাখতে কাজে লাগবে। কিন্তু জার্মান দর্শন তারা পড়ছেন, নিশ্চয় তারা পড়ছেন, নিশ্চয়ের উল্লেখ তারা করছেন। কে উল্লেখ করছেন? এই নিশ্চয়ের উল্লেখ করছেন
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন হিস্ট্রির সাথে তার হিস্ট্রি নামে একজন ফাদার ছিলেন, তার সাথে তাদের ডিবেট হচ্ছেন, তখন তিনি এই নিটশের কথা বলছেন, কিন্তু জার্মান দর্শনের কথা তিনি এখানে উল্লেখ করছেন না। কারণ জার্মান দর্শন যদি এই বাংলায় চলে আসে, তাহলে নিশ্চয় আসলে নিশ্চিত শয়তানের পূজারী ছিলেন, আর খোদার পূজারী ছিলেন আল্লাহ রাসূল, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি শ্রদ্ধা করতেন, আল্লাহর ইবাদত করতেন। তিনি গেটে, তাহলে গেটে চলে আসবে আলটিমেটলি। তো গেটে যদি নিশ্চয় চলে আসছিল এই ইসের মাধ্যমে, এই বঙ্কিমচন্দ্রের মাধ্যমে। আর তো ফলে প্রথম যে রচনাটা ছিল 19-20 বছর বয়সে বঙ্কিমচন্দ্রের রবীন্দ্রনাথের যে রচনা ছিল, সেটা হলো গিয়া এই সিরিয়াস রচনা প্রথম যেটা, সেটা হলো গিয়া গেটে তার পুনর্নির্মাণ, মানে গেটের চরিত্র যদি কোনো গেটে লম্পট বলতেছে। কেন এই ভয়টা তাদের মধ্যে? এই গেটের কবিতায় কিন্তু তাদের তত্ত্ববোধিনী পত্রিকায় ছাপা হতো, তারপরে গেটের সম্বন্ধে লাম্পটের অভিযোগ করছেন কেন? এই জিনিসটা বুঝতে হবে যে গেটের মতো চরিত্রবান লোক পাওয়াই যায় না। তার যে নাম কি বলে ঐশ্বর্যের জীবন তিনি প্রশংসা করেছেন। তারপর আরেকটা তার ছিল, সেটা হলো গিয়া গেটের যে ইটা নাম কি বলে, গেটের প্রথম জীবনেই যে ইটা নাম কি বলে সাফারিংস অফ ইয়াং অর্থাৎ, সেখানে কিন্তু তিনি বন্ধুর জন্য তিনি ওইখানে দেখান যে তিনি স্যাক্রিফাইস করে দিচ্ছেন। তো এই যে একটা জিনিস যে এই কমিউনিটি আর ইন্ডিভিজুয়াল, এই দুজনের মধ্যে যেটা কনফ্লিক্ট, এটা কিন্তু গেটেতে প্রচণ্ডভাবেই উঠে আসতেছিল। এবং গেটে কিন্তু ইসলামী শ্রেষ্ঠতা স্বীকার করে নিয়েছিলেন, আল্লাহ রসুলের 250 গান কবিতা লিখেছিলেন। তো কাজেই গেটের চর্চা যদি বাঙালি মুসলমান শুরু করে দেয়, তাহলে তো আর পশ্চিমবাংলার হিন্দুরা বাঙালি মুসলমানের করে মাতুবাড়ি করতে পারবে না। তো এই জন্যই কিন্তু আমরা দেখব যে এই পশ্চিমবাংলার যারা লেখক ছিল, বিশেষ করে যদুনাথ সরকার বা এই রবীন্দ্রনাথ ঠাকুর, এদের প্রধান কাজই ছিল মুসলমানদেরকে ভুল বুঝানো, জার্মান দর্শন থেকে দূরে রাখা। যেমন আপনি দেখেন যে যদুনাথ সরকারের কথাটাই আসি, যে এখানে দেখেন যে এই বেগম রোকেয়ার সাথে রবীন্দ্রনাথের অম্লমধুর সম্পর্ক ছিল, এটা তো একেবারেই অস্বীকার করার কথা না। রবীন্দ্রনাথের সাথে বেগম রোকেয়া দুইজন মহাপণ্ডিত, দুইজনের কখনোই কোনো মেহফিলে কোথাও দেখা হয়নি। হ্যাঁ, এখন আরেকটা আমরা চিন্তা করবো যে রবীন্দ্রনাথের সাথে যদুনাথ সরকার সম্পর্কটা ছিল, এটা কেমন ছিল? এটাও একটা অম্লমধুর সম্পর্ক। যদুনাথ সরকারকে তিনি এই একটা অধ্যাপক হিসাবে দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানিয়েছিলেন। তিনি পাটনা ইউনিভার্সিটিতে তিনি হিস্ট্রি প্রফেসর ছিলেন। তিনি কটক যে কলেজটা, কটক ইউনিভার্সিটি, ওইখানে তিনি হিস্ট্রি প্রফেসর ছিলেন। এই যদুনাথ সরকারকে বুঝতে গেলে মানে কে কত বছরের ছোট বড় এই জিনিসটা বুঝতে হবে। দুজনেই কিন্তু বেগম রোকেয়া এবং যদুনাথ সরকার দুজনেই রবীন্দ্রনাথ ঠাকুরের 9 বছরের ছোট। 1961 সালে জন্ম, 9 বছরের ছোট হল যদুনাথ সরকার, আর 19 বছরের ছোট হলেন গিয়া এই বেগম রোকেয়া রবীন্দ্রনাথ ঠাকুরের। তো রবীন্দ্রনাথের সাথে এই বেগম রোকেয়ার অম্লমধুর সম্পর্ক ছিলই, কিন্তু এর সাথে এই যদুনাথ সরকারের সাথেও রবীন্দ্রনাথের অম্লমধুর সম্পর্ক ছিল। তো এই যদুনাথ সরকারের যে ব্যাপারগুলো ছিল, যদুনাথ সরকার কি জন্য বিখ্যাত ছিলেন? তিনি মানে তার মেইন কাজটা বলতে হবে যে আওরঙ্গজেবের জীবন, তিনি শিবাজির জীবনে লিখেছেন, কিন্তু তিনি শিবাজিকে তিনি এই উপমহাদেশের জন্য বেশি প্রপোনেন্ট, মানে এই মূল ছাড়িয়েছেন আর আওরঙ্গজেব। এটা কীভাবে প্রমাণ করা যায়? যদিও তিনি বেশি জোর দিয়ে আওরঙ্গজেবটাই লেগেছেন, আওরঙ্গজেবের হিস্ট্রিটা অনেক বড়, গোটা ভারত সামলাইতে হতো, আর শিবাজিকে একটা মানে শিবাজির জীবনটা আওরঙ্গজেব জীবনকে চ্যালেঞ্জ করেছে হিসাবেই বর্ণনা করা হয়। তো আওরঙ্গজেবের থেকে শিবাজির রাজত্ব কম ছিল, বিস্তৃত সময়কালও কম ছিল, ভৌগোলিকভাবে মানে জিওগ্রাফির হিস্ট্রি দুই দিক থেকেই শিবাজি কম ছিল। কিন্তু তিনি বাংলায় ট্রান্সলেট করেছেন শিবাজি, কিন্তু আওরঙ্গজেবের যে ইংলিশে বইটা লিখেছেন যদুনাথ সরকার, সেটা কিন্তু কখনোই তিনি বাংলায় ট্রান্সলেট করেননি। তো এই যদুনাথ সরকারকে তিনি বলেছিলেন যে আপনি আসেন, আপনি বিশ্বভারতীতে অধ্যাপক হিসেবে নেন। তিনি বলছেন বিশ্বভারতী কোনো কাজের না, বিশ্বভারতী থেকে কখনো সায়েন্সের নোবেল প্রাইজ আসবে না, কিন্তু আসতেছিল না। তাই রবীন্দ্রনাথের যে সায়েন্সের প্রতি যে আগ্রহ নিয়ে একটা কবিতা আমরা পাই না, পরিশ্রমের আগ্রহ নিয়ে একটা কবিতা পাই না, এগুলো নিয়েই কিন্তু প্রচণ্ড আগ্রহ দেখিয়েছিলেন এগুলো নিয়ে প্রচণ্ড আগ্রহ দেখিয়েছিলেন এর নাম কি বলে এই বেগম রোকেয়া এবং যদুনাথ সরকার। তো এইখানে আমাদের বুঝতে হবে যে এই যদুনাথ সরকারের জন্ম হলো গিয়া 1870, আর রবীন্দ্রনাথের জন্ম 1861, আর ইসের জন্ম হলো 1880।
আর বেগম রোকেয়া। তাই বেগম রোকেয়া নামে একটি ইউনিভার্সিটি বাংলাদেশে আছে, বেগম রোকেয়া ইউনিভার্সিটি। কিন্তু পশ্চিমবাংলায় আমরা এখন দেখব যে তাদের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে সব কিছুতেই তারা পশ্চাৎপদ হয়ে আছেন। এবং এখানে উত্তর বাংলায় যে দুইটা শহর খুবই নামকরা, দুইটা বিভাগীয় শহর, একটা হলো গিয়া রাজশাহী আর একটা হলো গিয়া রংপুর। তো রংপুর একটা বিভাগ, রাজশাহী একটা বিভাগ, এই দুইটারই 8টা করে জেলা আছে, 8টা-9টা করে জেলা আছে। তো এই যে এই রংপুর ডিভিশনের যে রংপুরের যে বেগম রোকেয়া, তিনি যে সারা জীবনের সাধনা ছিল, তিনি যে রবীন্দ্রনাথের সাথে দেখা করলেন না, উত্তর ভারতের যে সুপ্রিয়ার যে জার্মান দর্শন তিনি আনতে চেষ্টাও করেছেন, অনেকখানি সফল হয়েছেন, অনেকখানি বিফল হয়েছেন। বিফলতার কারণ ছিল রাজশাহীর একজন, তার বাড়ি হলো গিয়া এই স্যার যদুনাথ সরকার। তো যদুনাথ সরকারের সাথে সম্পর্ক মানে দার্শনিকভাবে বেগম রোকেয়ার উল্টা ছিলেন যদুনাথ সরকার। যদুনাথ সরকার তিনি 58 বছর বেঁচেছে, 88 বছর বেঁচেছিলেন। বেগম রোকেয়া সেই তুলনায় 52-53 বছর বেঁচেছিলেন। তো বেগম রোকেয়ার লাইফটা অত্যন্ত মানে 1832-33 সালে তিনি মারা যান। তাইলে এই 1880 সালে জন্ম, তাহলে 52-53 বছর বেঁচেছিলেন বেগম রোকেয়া। আর অল্প দিনের যে একটা মহিলা মানুষ হিসাবে তিনি যে সাধনাটা করে গেছেন সেইটাকে আমাদের ভুলে যাওয়া উচিত না। কিন্তু রাজশাহীর একজন ছিলেন, তিনি হলেন জমিদার। বেগম রোকেয়া জমিদার, তিনজনই কিন্তু তিন জমিদার ফ্যামিলির। রবীন্দ্রনাথ নিজে জমিদার ছিলেন, আর এই যদুনাথ সরকার 3 জমিদার ফ্যামিলি ছিলেন। এবং এই তিনজনের কিন্তু জমিদার বংশের সাথে লিঙ্কেজ আছে। এবং এই যদুনাথ সরকার যদুনাথ সরকার জমিদার ফ্যামিলির, এবং বেগম রোকেয়া জমিদার ফ্যামিলি। কিন্তু বেগম রোকেয়ার যে দর্শনটা ছিল উত্তর ভারতের দর্শন, সেইটাকে কিন্তু অনেকখানি ডাম্প করে ফেলেছিলেন এই যদুনাথ সরকার। যদুনাথ সরকার মালদাতে তিনি একটা বক্তৃতা দিচ্ছিলেন মুসলমানদের মধ্যে। তিনি বলছিলেন যে ঈশা আমাকে বাঙাল বলে বলা হয়, মানে তিনি বুঝাচ্ছেন আমি মুসলমানদের খুব আপন। কিন্তু তিনি অনেক স্বাধীনই কথাবার্তা বলছেন, কারণ আমরা ভালো করেই জানি যে মালদা বা এই রাজশাহী বা উত্তর ভারত, উত্তর বাংলা যে এই উত্তরবঙ্গের যে এইটাকে বলা হয় হলো গিয়া পদ্মার উপরে, পদ্মার উত্তর ভারতে একটা গঙ্গা যমুনা আছে, বাংলাদেশে একটা গঙ্গা যমুনা আছে। তো এই জিনিসটা বুঝতে হবে যে ওই উত্তর ভারতের গঙ্গা যমুনার ভাষা এবং কালচার সব কিছু কিন্তু আমাদের এখানকার পদ্মা যমুনাতে, উত্তর ভারতের যে গঙ্গা যমুনা সেইটাকে বলা হয় উর্দু তেহজিব। তার বাংলায় যে পদ্মা যমুনা সেইটার সাথে আমি তুলনা করতেছি যে এখানে কিন্তু মানুষরা খুব সহজেই তারা উত্তর ভারতের কথাবার্তা, উত্তর ভারতের কালচার, উত্তর ভারতের মুভিজ, প্রত্যেকে রাজশাহী রংপুর ডিভিশনে প্রত্যেকটা লোক উত্তর ভারতের এই প্রত্যেকটা মুভি, সেটা দিল মুভি হোক, আমির খানের বা শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে হোক, মোহব্বতে হোক, কাহো না প্যার হয়ে হোক, শোলে হোক, জঞ্জির হোক, দিওয়ার, এগুলো উত্তর বাংলার যে এই উত্তর বাংলার যে 16টা ডিস্ট্রিক্ট আছে রাজশাহী রংপুর ডিভিশনে, তারা কিন্তু এগুলো দেখবেই। এবং এখানে একটা উত্তর ভারতের যে মির্জা গালিব এবং রবীন্দ্রনাথকে এই গ্রহণ করা আমাদের জন্য অত্যন্ত তুলনা করা আমাদের জন্য অত্যন্ত সহজ। এবং সেই তুলনা যাতে আমরা না করি, সেই জন্য তিনি এই নাম কি বলে 1933 সালের দিকে একটা বক্তৃতা দিচ্ছিলেন মালদাতে। তিনি বলতেছিলেন যদুনাথ সরকার যে এই যখন এই বেগম রোকেয়া অসুস্থ বা মারা গেছেন, তারপরে হয়তো 34 দিকে এরকম সময় তিনি বক্তৃতা দিচ্ছিলেন। তিনি বলছিলেন যে বাঙালি রাজশাহীর বা রংপুরের যারা বাঙালি মুসলমান, তাদের উচিত, যারা পুরুষ তাদের উচিত বরিশালকে ফলো করা, কারণ বরিশাল আরেকটা কেন্দ্র হয়ে উঠছিল। বরিশালে জীবন্ত দাস থেকে শুরু করে বরিশালের এক মানে বউ রাজশাহীর ছেলে বিয়ে করেছে, সেই বউয়ের দেখা দেখি তার স্বামীরও উচিত বাংলাটাকে শেখা। তাহলে এই যে বাংলাটাকে একটা কুপন্ডুক একটা বইমের মধ্যে আটকে রাখার একটা চক্রান্ত রবীন্দ্রনাথ প্রমোদ করেছিলেন। আঞ্চলিক যেমন আপনি উত্তর ভারত, দক্ষিণ ভারতে কিন্তু কোথাও চলিত ভাষা নেই, তারা কিন্তু সবাই সাধু ভাষাটাকেই ফলো করে, অথবা পার্সিয়ান স্ক্রিপ্টেড হিন্দি সেটাকেই তারা উর্দু বলে, এবং উর্দুকে ফলো করে তারা একটু দেবনাগরীতে লিখে যেটাকে হিন্দি বলতেছে, কিন্তু আসলে তারা উর্দু গ্রামারটাকে ফলো করছে। তাই উত্তর ভারত আর দক্ষিণ ভারতের যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, তামিল, তেলুগু, কান্নাড়া, মালায়ালাম, তারা কিন্তু সবাই তাদের লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা আর উর্দু। তাহলে এই উর্দু ভাষাটাকে যদি আমরা এই ইন্টারচেঞ্জেবলি করতে যাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই বেগম রোকেয়া মারা গেলেন 33 সালে, তার 43 বছর, 43-53 প্রায় আরও 25 বছর বেশি বেঁচে ছিলেন এই যদুনাথ সরকার। এবং যদুনাথ সরকার তিনি প্রথম একজন অধ্যাপক ছিলেন, অধ্যাপক ভাইস চ্যান্সেলার। তার আগে বেশিরভাগই ছিল প্রশাসনিক ভাইস চ্যান্সেলার অথবা ব্রিটিশ ভাইস চ্যান্সেলার। এরা আশুতোষ মুখার্জিও কিন্তু অধ্যাপক ভাইস চ্যান্সেলার ছিলেন না। এবং এই যদুনাথ সরকার যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলার হয়েছিলেন, তখনও কিন্তু তিনি অবৈতনিক ভাইস চ্যান্সেলার ছিলেন, তিনি অনারারি ভাইস চ্যান্সেলার, তিনি দিতেন না, খালি পড়াশোনা করতেন এবং পড়াশোনা করাইতেন। তো স্যার যদুনাথ সরকারই কিন্তু রবীন্দ্রনাথ যতখানি দায়ী বেগম রোকেয়াকে আমাদের ভুলে যাওয়ার থেকে, তার থেকে স্যার যদুনাথ সরকারের এইসব মিথ্যা কথাবার্তা যেগুলো
তিনি মালদা বা রাজশাহীতে যেগুলো প্রচার করেছেন। আর রাজশাহীতে ছিল এই কনিসবার্গের মতোই একটা ব্রিটিশ আমল থেকেই একটা ইংলিশ ফিট অফ ইংলিশ লিটারেচার, বাংলা লিটারেচার, যেমন বলা হতো যে এই প্রেসিডেন্সি কলেজে রাজশাহী কলেজের ছাত্রদের দিক থেকে তাদের মান কোয়ালিটি এগুলো। তাহলে এই রাজশাহীর এই জমিদার বংশের ব্রাহ্মণ যে এই যদুনাথ সরকার তাকে করে যদুনাথ সরকার এত পড়াশোনা করতেন যে সকাল থেকে বেলা 12টা পর্যন্ত কারোর সাথে কোনো কথা বলতেন না, রুমের মধ্যে বসে পড়াশোনা করে। তার ছেলে মারা গেছে, মেয়ে সুইসাইড করছে, তার ছেলেকে বর্ণবাদীরা মেরে ফেলছে, বর্ণবাদী হচ্ছে দাঙ্গায়। তো এই জিনিসটা তখনও কিন্তু তিনি সান্ত্বনা দিচ্ছেন, বেচারা তিনি কাজ করে যাচ্ছেন একটা তার মধ্যে সুখের টাইম নেই, কারণ তিনি কাজ পাগল মানুষ। কিন্তু অনেক মিথ্যাচার এই যদুনাথ সরকার করে গেছেন, যার ফলে আমরা বেগম রোকেয়াকে ভুলে গেছি। কাজেই তিনজনের মধ্যেই দার্শনিক বিরোধ ছিল। প্রথম কথা হলো যে বাংলাদেশে এই জার্মান দর্শনের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এবং জার্মান দর্শন যদি বাংলায় বিশেষ করে রাজশাহী রংপুর ডিভিশনে বেশি প্রচারিত না হতে পারে, সেই জন্য কিন্তু চেষ্টা করেছিলেন যদুনাথ সরকার। যদিও এই যদুনাথ সরকার রবীন্দ্রনাথের মধ্যে সম্পর্কটা ভালো ছিল না, যদুনাথ সরকার কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এই শান্তিনিকেতনের পর ম্যাথোডোলজি এরপর সমালোচনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে পরিশ্রম নাই, খালি আনন্দের গান গাইতে হবে না, সেখানে পরিশ্রমকে, কষ্টকে, দুঃখকে বরণ করা, যার মানে কিন্তু ওই গানটাইতে ছিল যে কাটা হিলি খান্ত কেন গোলাপ তুলিতে। কারণ তিনি গোলাপের ভক্ত ছিলেন, তিনি ইরানি দর্শনের ভক্ত ছিলেন। দুঃখ বিনা শুক্লা ভয় কি মইতে, এটা তো গেটের কবিতা, কিন্তু গেটের কবিতাকেই এই যা ভাষায় ট্রান্সফার করেছিলেন, নাম কি বলে, এই বাংলা ভাষায় রূপান্তর করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। কাটাহিনী খান্ত কেন কমল তুলিতে, এই দুঃখ বিনা শুক্লা ভয় কি মইতে। গোলাপ কিন্তু গোটা বাংলায় অ্যাভেলেবেল, কিন্তু পদ্মটা এইভাবে অ্যাভেলেবেল না। পদ্ম অত্যন্ত রেয়ার একটা ফুল, একেবারে ঘন জঙ্গলে বনের মধ্যে সাধারণত পদ্মটা ফুটে থাকে, যেখানে প্রচুর অবকাশ আছে, ফাঁকা জায়গা আছে। কিন্তু তিনি এই পদ্ম যেহেতু হিন্দুদের জাতীয় প্রতীক, সেই জন্য তিনি, আর গোলাপ ইসলামের প্রতীক, ইসলামের প্রতীকটাকে তিনি হিন্দুত্ব দিয়ে ট্রান্সলেট করেছিলেন যে কাটাহিনী ক্ষান্ত কেন গোলাপ তুলিতে, দুঃখ বিনা শুকনা হয় কি মইতে। এটা কিন্তু ডাইরেক্ট গেটের ওইটার অনুবাদ করতে পারতেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এটা করেছেন কাটাহিনী ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা শুক্লা ভয় কি মইতে। কাজেই আমরা গেটে পড়বো, রবীন্দ্রনাথ পড়বো, শেক্সপিয়ার পড়বো, তাদের আলোচনা করবো, তুলনা করবো, তখন কি বাংলাদেশের লোকেরাও গ্রেট মিনিমাম হয়ে উঠবে, যে মিনিমাম বাংলাদেশের বাঙালি মুসলমান তখন গোটা ভারতের চ্যাম্পিয়ন হয়ে যাবে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে ঋষি সুনাকের মতো, এই জোহরান মামদির মতো নিউ ইয়র্ক শহরের মেয়র হবে, বা লন্ডন শহরের মেয়র হবে সাদিক খানের মতো। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।